নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গেই রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর অভিকের সঙ্গে রয়েছে আমি সুদীপ্ত। আর সুদীপ্ত, যে খবরে আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে, আরজিকর কাণ্ডে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বৈঠকের ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকালও বৈঠক আমরা দেখলাম, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্য সচিবের কাছে গিয়েছিলেন ইমেল মারফত, তারা সময় চেয়েছিলেন এবং সেই ইমেল মারফতই এই বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও খুব একটা ফলপ্রসূ হয়নি এই বৈঠক, কারণ এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসক। একদমই তাই, এবং অবস্থান এবং কর্মবিরতি প্রত্যাহার নয়, জুনিয়র ডাক্তারদের কর্মক্ষেত্রে ফিরতে নিরাপদ বোধ করছেন না তারা, এমনটা তারা বলেছেন মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকের পর। গতকালই সেই বৈঠক হয়, সন্ধ্যে 6:30 নাগাদ, প্রায় 3 ঘন্টা সেই বৈঠক চলে। এবং এই বৈঠকের পরে তারা যখন ফিরে আসেন এবং সাংবাদিক বৈঠক করেন, তখন তারা বলেন যে এই কর্মবিরতি যারা তারা চালিয়ে যাচ্ছেন সেই কর্মবিরতি এখনো অব্যাহত থাকবে, এমনটাই বলা হয়েছিল। তার কারণ, যে বৈঠক হয়েছে মুখ্য সচিবের সঙ্গে, সেই বৈঠকে খুব একটা বেশি তারা আশ্বাস পাননি তাদের বিষয়গুলি, যেখানে তারা দাবিগুলি রেখেছিলেন, এবং সেই বিষয়ের উপর নির্ভর করে এই কর্মবিরতি তারা এখনো পর্যন্ত প্রত্যাহার করবে না বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। আর একাধিক দাবি রয়েছে এই জুনিয়র চিকিৎসকদের, এবং সেই দাবি তারা জানিয়েছিলেন মুখ্য সচিবকে, এবং সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ফিরতে নিরাপদ বোধ করছেন না তারা, তাই তাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে রাজ্য স্তরে টাস্কফোর্স গঠনেরও দাবি জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে, এবং সেই সমস্ত যে একাধিক দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেই স্পষ্ট করে দিয়েছেন, নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই নবান্নে মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করেছিলেন, যদিও সেই বৈঠকে খুব একটা ফলপ্রসূ আলোচনা আমরা দেখতে পাইনি, কারণ কর্মক্ষেত্রে ফিরতে তারা নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন, যার কারণে নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হলেও সেই বৈঠকের থেকে বেরিয়ে এসে জুনিয়র চিকিৎসকরা বলেছেন তারা তাদের আন্দোলন, তাদের কর্মবিরতি এখনো পর্যন্ত চালিয়ে যাবে। একদমই তাই অভিক, এবং তুমি জানো যে যখন এই বৈঠক ছিল তার আগে তারা সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তারা বেশ কিছু দাবি দাবা কিন্তু সামনে রেখেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, হাসপাতালগুলি রয়েছে, তার নিরাপত্তা বাড়াতে হবে, নিরাপত্তা দিতে হবে। তবে এই নিরাপত্তার বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের পর যে মিনিটস অর্থাৎ বিবরণী, সেই বিবরণীতে কোনো রকমভাবে সই করতে চাননি মুখ্য সচিব, আর তাতেই আশ্বস্ত হতে পারছেন না এই আন্দোলনকারীরা, কার্যত তারা কর্মবিরতি বজায় রাখবেন। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, নাগারে বৃষ্টি, ডিবিসির ছাড়া জলে বানভাসী অবস্থা গ্রামের পর গ্রাম। আর এই পরিস্থিতি খতিয়ে দেখতেই ঘাটালে গতকাল যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্যা পরিস্থিতির হাল হকিকত সরে জমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান খোদ মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে ডিবিসি না জানিয়ে জল ছেড়েছে, এটা ম্যানমেড বন্যা, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ম্যানমেড বলেই এই বন্যাকে অভিহিত করেছেন। ঘাটালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে, 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি, এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসির ব্যবহারে। এটা ম্যানমেড প্লান্ট করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সিল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। অন্য জায়গা বাঁচুক, আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না।
ঘাটালের পরিস্থিতি দেখালাম আপনাদেরকে। এরপর যে খবরের দিকে নজর রাখবো, যেখানে ম্যানমেড বন্যা ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে 4টি জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে ডিবিসি, পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়েছে। আর কত অত্যাচার করবে? হুগলির পরশুরায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সেখানেই তিনি এই মন্তব্য করেছেন। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? একে বৃষ্টি, তার উপর ব্যারেজের ছাড়া জল, দুইয়ে মিলে প্লাবিত একাধিক জেলা। প্লাবিত একাধিক নদ নদীও, জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপর্যস্ত জনজীবন। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে জেলায় জেলায় তৎপরতা দেখিয়েছে প্রশাসন। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন গতকালই। বৃষ্টি কমলেও মিলছে না স্বস্তি। পুজোর আগে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে প্লাবিত একাধিক এলাকা। জল যন্ত্রণায় ঘুম উড়েছে রাজ্যবাসীর। নিম্নচাপ ও বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি। টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিবিসি। বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় 2,57,000 কিউসেক জল। প্লাবিত দামোদর তীরবর্তী উপকূল এলাকা। কাঁসাই নদীতে বাড়ছে জলস্তর। পাঁশকুড়া, চাপাডালি, গড় পুরুষোত্তম, জদরায় ভাঙল বাঁধ। হুহু করে জল ঢুকছে গ্রামে। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুল। একাধিক এলাকায় ভেঙেছে নদীবাঁধ। 16টি গ্রাম জলের তলায়। জল বাড়ছে হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর। ডিবিসির ছাড়া জলে প্লাবিত 5-6টি গ্রাম। উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে জল থই থই। জলমগ্ন থানা, বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দল। প্লাবিত শালী নদী, জলের তলায় কয়েক হাজার একর ধানের জমি। সমস্যায় পাত্রসার এলাকার কৃষকরা। জলের তোড়ে শিবনিবাসে ভাঙল অস্থায়ী বাঁশের সেতু, বন্ধ নদী পারাপার। বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত বহু পরিবার। ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরা। ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে জারি বৃষ্টি। তাই বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে ডিবিসি থেকে আরও জল ছাড়া হতে পারে। ফলে প্লাবনের আতঙ্ক এখনই কাটছে না। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়েছে। আর কত অত্যাচার করবে? ম্যানমেড বন্যা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। নেই খাবার, নেই পানীয় জল। যতদূর চোখ যায় শুধুই জল। বাঁধ ভেঙে বিপত্তি, বিপর্যস্ত পাঁশকুড়ার মানুষদের জীবন।
অভিযোগ এখনো মেলেনি প্রশাসনিক সাহায্য। প্রায় কোমর সমান জলে বিপর্যস্ত জনজীবন, গোটা এলাকা জলমগ্ন। ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তোরে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে। গতকাল রাত থেকে গ্রামবাসীরা চেষ্টা করেছিলেন বাঁধ বাঁচানোর জন্য, কিন্তু গ্রামবাসীদের সমস্ত চেষ্টাকেই বিফল করে দিয়ে কিন্তু আজ ভোর রাত থেকে জল ঢোকা শুরু করেছে পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে এবং তারপরে প্লাবিত হয়ে গিয়েছে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। আমরা এই মুহূর্তে যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু ইতিমধ্যে কোমর সমান জল উঠেছে এবং জলস্তর ক্রমশই বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতাদের দেখা মেলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নেতা আসেননি বন্যা কবলিত এলাকায়। প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি। আকাশচমকা ভেঙে গেল, ঘু মাত্র তাও তো হলো না। আকাশচমকা ভেঙে গেল, ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না। এখন আমরা কি খাবো? এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি, 2:30 3টা অবধি কেউ আসেও নি। একটা তিরপল অবধি এখন আমরা পাইনি। বাঁধে বাল বাচ্চা নিয়ে আমরা সব বাঁধে ভোটের সময় সবাই চলে আসবে। কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না। বাচ্চা কাচ্চা আমরা জলে ভাসছি। ভোটের সময় সবাই আসতেছে, সবাই আসতেছে, বৌদি দাদা মাসি পিসি সবাই বলতেছে, কিন্তু এখন কেউ আজ এখন পর্যন্ত কেউ নেই। যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, যেন কিছু যেন একটা সাহায্য পায়, কিছু খেতে পায়, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে, সেই জিনিসটা এখন অবধি আসেইনি আমাদের, কোনো কিছুই আসেইনি আমাদের, দেখতেও আসেনি। কি বলবার এখানে ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অকল্পনীয়। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামবাসীরা কিন্তু তা জানাচ্ছেন জেলা প্রশাসনের কাছে এবং তাদের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব তাদেরকে উঁচু স্থানে নিয়ে গিয়ে তাদেরকে নিরাপদ রাখার, এবং ইতিমধ্যে জেলা প্রশাসন এই কাজ শুরু করেছেন। এখন দেখার বিষয় এই বন্যার ফলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তা সামনে আসার। পুরো মেদিনীপুর পাঁশকুড়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা গেল না, মিলল না সামান্য শুকনো জমিটুকু। নৌকায় করেই দেহকে স্থানান্তরিত করে অন্যত্র সারা হলো সৎকার কাজ। ঘাটাল ব্লকের গড় প্রতাপনগর এলাকার ঘটনা। মোড়েও শান্তি নেই। জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের প্রতাপনগর এলাকা। দেহ সৎকারের জন্য মিলছে না শুকনো জমিটুকু, তাই নৌকায় করেই দেহকে স্থানান্তরিত করতে হলো অন্যত্র। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার 10 নম্বর ওয়ার্ডের গড় প্রতাপনগরের। মৃতা 50 প্রতিমা চৌধুরী। মৃতার আত্মীয় রাজকুমার চৌধুরী জানান, মঙ্গলবার রাতে প্রতিমা দেবী মারা যান শারীরিক অসুস্থতার কারণে। জল যন্ত্রণায় দেহকে নৌকায় চাপিয়ে ঘাটালের আরগোড়া চাতালে নিয়ে আসা হয়। তারপর সববাহী গাড়িতে করে দেহ দাহ করা হলো অন্য জায়গায়। একে নিয়ে যাবে, এখানে তো সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চুল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না? নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। ঘাটালের বন্যা পরিস্থিতি এতটাই খারাপ তা এই ছবিতেই স্পষ্ট। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চলছে দড়ি টানাটানি। কবে মিলবে সমাধান, প্রশ্ন ঘাটালবাসী। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। 5 বছর পর কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলা থেকে অব্যাহতি পেলেন বিজেপি বিধায়ক মুকুল রায় ও সাংসদ জগন্নাথ সরকার। রায়দাই বিধাননগরের ময়ূখ ভবনের বিশেষ আদালতের বিচারক, যদিও অভিযুক্তরা এতদিন জেলের বাইরে ছিলেন। সত্যজিৎ বিশ্বাস খুনে বেকসুর খালাস মুকুল রায় ও জগন্নাথ সরকার। নির্দেশ বিধাননগরের বিশেষ আদালতের। 5 বছর পর রায়দান আদালতের। 2019 সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর দিন হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই খুন হন সত্যজিৎ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে হত্যা করা হয় তাঁকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটে বলে সেই সময় তোপ দেখেছিল বিজেপি। সত্যজিৎ খুনের তদন্তভার প্রথমে হাঁসখালি থানার ওপর থাকলেও পরে তা সিআইডির হাতে তুলে দেওয়া হয়। গঠিত হয় বিশেষ তদন্তকারী দলও। গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হয় সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে 2 জন। তবে ঘটনার 10 দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি। আজকে দেখা যায় তোমার এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা দেখা যায় তোমার তো সবই দেখা যায় অন্য লোক সাকে পয়সাই দেখা যায় বিক্রি। তারা আজকে পশ্চিমবাংলায় দেখা যায় পয়সাই বিক্রি হয়ে যাচ্ছে। আজকে দেখা যায় ডাক্তার বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যায় তোমার এ জায়গায় তো অন্য লোক বিক্রি হবেই। প্রথম চার্জশিটে নাম ছিল না সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা মুকুল রায় ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। কিন্তু পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে সত্যজিৎ বিশ্বাসকে খুনের পরিকল্পনা করার অভিযোগে মামলা দায়ের হয় তাদের নামে। সূত্রের খবর, তাতে মূল ষড়যন্ত্রকারী হিসেবে মুকুলের নাম রাখা হয়, যদিও সেসবের পরেও জেলের বাইরেই ছিলেন তারা। বর্তমানে তিনি অসুস্থ হয়ে বাড়িতে আছেন। আর জগন্নাথ সরকার 2024 সালের লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। বিরোধী দল হিসাবে যখন কেস হলো না, পরবর্তীকালে
দেখা গেল যে 1 বছর পর মিথ্যা সাক্ষী সাজিয়ে কেস চুলে দেওয়া হলো। এবং সবচেয়ে বড় কথা, 1 বছর পরে 164 করা হয়েছে, যে নামটা আমার ঠিক পর্যন্ত জানে না। মুকুল রায়ের সঙ্গে সঙ্গে ওটা জগন্নাথ রায় বলে দিয়েছে। দীর্ঘ 5 বছর ধরে শুনানি চলে বিধাননগরের ময়ূখ ভবনের বিশেষ আদালতে। উভয় পক্ষের আইনজীবী ও 52 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়। অবশেষে বুধবার বিশেষ আদালতের বিচারক মুকুল রায় ও সাংসদ জগন্নাথ সরকারকে বেকসুর খালাসের নির্দেশ দেন। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের বিতর্কে সরকারি হাসপাতাল। গর্ভস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ, নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। আরজি করের ঘটনায় যখন রাজ্য জুড়ে তোলপাড়, সেখানে সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করল রোগীর পরিবার। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। শনিবার নবদ্বীপ 1 নম্বর গৌরাঙ্গ কলোনির বাসিন্দা রিমা বিশ্বাস দাসকে গর্ভবতী অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকেই ওই গৃহবধূর শারীরিক নানা সমস্যা দেখা দেয়, কিন্তু হাসপাতালের তরফে মেলেনি চিকিৎসা। পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে জানানো হয় চিকিৎসক দেবরাজ বিশ্বাস এলে তবেই হবে চিকিৎসা। মঙ্গলবার সকালে পরিবারকে জানানো হয় গর্ভস্থ শিশুটির মৃত্যু হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। ভোর 3টের সময় মানে পুরো জলটা মানে ভেঙে যায়। তারপরে 6টার সময় ডাক্তারবাবু আসে, এসে বলছে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। সেই সময়ও কিন্তু সিজার করলে যা একটা কিছু সঙ্গে সঙ্গে করলেও একটা কিছু একটা উপায় পেতাম, কিন্তু সেই অপারেশনটা করলো বিকেল 3টের সময়। তখন সিজার করার পরে আমরা বাচ্চা যখন দেয় তখন বাচ্চা মর অবস্থায় আমরা পেয়েছি। আপনারা এখন কি চাইছেন? মানে এখন আমরা চাইছি যে এরকম ঘটনাটা যেন আর না ঘটে, যেরকম গাফিলতি, যেরকম যে ডাক্তার যে এর রোগী ও দেখবে না, ওর রোগী এ দেখবে না, এই সিস্টেমে জিনিসটা এরকম কি আপনার সাময়িক উত্তেজনাও সৃষ্টি হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগও জানিয়েছেন তারা। কলকাতা টিভি। দেখো অভিক, উত্তাল বাংলাদেশের পরিস্থিতি সামলাতে প্রথমে সেনাবাহিনীকেই হস্তক্ষেপ করতে হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতা দিল সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের। আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আগামী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হলো। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার চলছে। বর্তমানে সে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর হাতে 2 মাস বা 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 64, 65, 83, 84, 100, 105 সহ একাধিক ধারার মধ্যে সেনাবাহিনীর এই ক্ষমতার কথা বলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার ফলে সেনাবাহিনী গ্রেপ্তার ও আটক করতে পারবে, পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারবে। বাংলাদেশের আইন উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার কারণেই তাদের এই সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনীকে দেওয়া এই বিশেষ ক্ষমতা প্রত্যাহার করা হবে। তবে সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর অপারেশন ক্লিন হান্ট চালু করেছিলেন। এর মাধ্যমে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছিল সেই সময়। পরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরও সেই অভিযান জারি রেখেছিল। আবারও তত্ত্বাবধায়ক সরকারের এই সিদ্ধান্তে চিন্তিত আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ আবারও নিজেদের দলকে সংগঠিত করতে চাইছে। এই পরিস্থিতিতে তাদের অভিযোগ, সেই প্রচেষ্টা রুখতেই অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়াকে ভালো নজরে দেখছে না বিএনপিও। এইভাবে অন্তর্বর্তী সরকার নিজেদের হাতে ক্ষমতা বজায় রাখতে চাইছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দেশের নির্বাচন নিয়ে আবারও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আবারও কি সেনা শাসনের দিকে যেতে চলেছে বাংলাদেশ, এই প্রশ্নে চিন্তিত সাধারণ মানুষ। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।